মুজিব বর্ষ উপলক্ষে 100টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র এবং 5টি মুজিব কিল্লা উদ্বোধন এবং 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থানের কারণে প্রতিনিয়তই আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। 1970 সালের সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আবির্ভাব, সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় জাতিপিতা তখন ছোট একটা লঞ্চ নিয়ে তিনি সেই দক্ষিণাঞ্চল সফর করেন, মানুষের জন্য ত্রাণ দেন, মানুষের পাশে দাঁড়ান। কারণ এই ঘূর্ণিঝড়ের কোনো আগাম বার্তা বাংলাদেশে তখন পৌঁছায়নি, বা তখনকার সরকার, তখন ইহাই খান সরকার ছিল ক্ষমতায়, কারণ আইবের পতন হয়, এবার ইহাইয়া ক্ষমতা আসে, আর সেই সময় ইহাইয়া খান ক্ষমতায়। কাজে সে আর এক মিলিটারি ডিক্টেটর, কিন্তু সে এ ব্যাপারে কোনো তথ্য বা কোনো খবর, কোনো আগাম সতর্কবার্তা কিছুই দেওয়া হয়নি। দক্ষিণাঞ্চলের নদীতে লাশ ভাসত, একটা ভয়াবহ দৃশ্য ছিল। দিনের পর দিন সেই এলাকায় থেকে তিনি ত্রাণ কার্য চালান এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে তার সঙ্গে সম্পৃক্ত করেন। ঠিক একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল 1991 সালে। আমি ঠিক জানি না সে কথাটা সবাই ভুলে যায় কেন। তখন একটি ঘূর্ণিঝড় হয়, আর ঠিক তার আগে 88 সালে হয়েছিল বন্যা। সে বন্যাটা খুব বেশি স্থায়ী না হলেও সে বন্যাও ছিল খুব ভয়াবহ একটা বন্যা। তখন এক মিলিটারি ডিক্টেটর ক্ষমতায়। আর এর আগে আমাদের দেশে প্রায় প্রতি 10 বছর বা 7 বছর পর আমরা দেখি, অথবা 5 বছর পর একটা বড় দুর্যোগ আসে। আর তাছাড়া বন্যা, ঘূর্ণিঝড়, ঝড়, এতে প্রাকৃতিক নিয়মে প্রতিনিয়ত হচ্ছেই। কিন্তু 75-এ জাতির পিতা শাহাদাত বরণ করার পর থেকে যারা ক্ষমতা এসেছে তারা কিন্তু এদেশের মানুষকে নিয়ে ভাবেনি। কারণ 70-এর ওই ঘূর্ণিঝড়ের অবস্থাটা দেখে স্বাধীনতার পরপরই কিভাবে এই ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, তখনকার দিনে যেমন রেড ক্রিসেন্ট, অর্থাৎ তখন রেড ক্রস ছিল, পরবর্তী রেড ক্রিসেন্ট হয়, রেড ক্রিসেন্টের সহায়তায় তিনি সেই সময় ভলান্টিয়ার নিয়োগ দেওয়া, প্রথম যদি ওই সময় 45,000 ভলান্টিয়ার নিয়োগ দিয়ে তাদেরকে ট্রেনিং করানো, আগাম সিগন্যাল দেওয়া। কারণ তখনকার যুগে কিন্তু মোবাইল ফোনও ছিল না, কমিউনিটি রেডিও ছিল না, স্যাটেলাইটও ছিল না, কিছুই ছিল না। ওই ভলান্টিয়াররা মুখে চোঙা ফুঁকে ফুঁকে সাইকেলে করে পায়ে হেঁটে মানুষকে সতর্ক করত। বলছি সেই সময় কিন্তু সেই ব্যবস্থাটা জাতিপিতাই করেছিলেন, এবং কীভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে, তাৎক্ষণিক কী কী করতে হবে, সব কিছু কিন্তু তখনই তিনি প্রস্তুত করে দিয়ে যান। অর্থাৎ 73 সালে তিনি 15 জুলাই দুর্যোগ ঝুঁকি হ্রাস ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি গ্রহণ করেন, যা আজকে সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত, এবং সেটাই সব প্রাকৃতিক দুর্যোগ যেখানে হচ্ছে তারা এটা অনুসরণ করছে। এবং এই সময় যাতে শুধু মানুষ দুর্যোগের আকারটা মানুষের না, সাথে সাথে পশু পাখি বা পালিত জীবজন্তু সেগুলিও যেন আশ্রয় পেতে পারে, তিনি ব্যাপকভাবে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা এবং সেই সাথে সাথে যে মাটি উঁচু ঢিপি করে যাতে আমাদের পশু পাখি যে আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু তিনি করা শুরু করেছিলেন, যেগুলি স্থানীয় লোকেরা মুজিব কিল্লা নামে অভিহিত করত। এবং এই আশ্রয় কেন্দ্রগুলিও তিনি নির্মাণ করেন, এবং ওই সময় তিনি প্রায় 1000 আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছিলেন। এটার পর আসলে সবই পরিবর্তন হয়ে যায়, কারণ আপনারা জানেন যে ক্ষমতা যারা দখল করে তখন আরেক মিলিটারি ডিক্টেটর যেহেতু আসে ক্ষমতায়, তাই স্বাভাবিকভাবে তাদের আর সে ধরনের কোনো উদ্যোগ তেমন ছিল না। মানুষ বাঁচাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনা তাদের একটু কমই ছিল।
আবার এর পরবর্তীতে 88 সালে সেই একই অবস্থা। 91 সালের ঘূর্ণিঝড় সবচেয়ে অবাক কাণ্ড যে সেই ঘূর্ণিঝড়ে কিন্তু কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি, এবং ঘূর্ণিঝড়ের সেই সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দক্ষিণ অঞ্চল এবং চট্টগ্রামের সমস্ত উপকূলীয় অঞ্চল, প্রতিটি দ্বীপ অঞ্চল। তখন ক্ষমতায় খালেদা জিয়া। আমাদের নৌবাহিনীর জাহাজ, আমাদের বিমান বাহিনীর যে ঘাঁটি চট্টগ্রামে, সব প্রায় ধ্বংস হয়ে যায়। আর তাছাড়া সাধারণ মানুষের মৃত্যু, লাশ। আমাদের একটা সুবিধা হলো যে আওয়ামী লীগের নেতা কোনো সমগ্র বাংলাদেশ ব্যাপী এই ঘূর্ণিঝড় যখন শুরু হয় এবং চলতে শুরু করে, মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে আমি ফোন পাই। তখন তো আমাদের দেশে যে অ্যানালগ ফোন ছিল, ডিজিটাল ছিল না, কিন্তু ফোন আসার সাথে সাথে আমি সেই সকালে ফোনটা ধরে খুব ভোরবেলা মানে স্বেচ্ছার দিকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে আমরা শেষ হয়ে গেছি, ঝড়ে কিছু নেই, সমস্ত শেষ। তখন রাস্তাঘাট সবই বন্ধ, চট্টগ্রামে যাওয়ার কোনো উপায় ছিল না, রেল লাইন নষ্ট, এয়ারপোর্ট বিধ্বস্ত অবস্থা, সবই বন্ধ ছিল। দক্ষিণ অঞ্চলে ক্ষতিগ্রস্ত, কিন্তু এই চট্টগ্রাম অঞ্চলটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা চেষ্টা করেছি কিভাবে পৌঁছানো যায়। যাক, আমরা যেদিন থেকে ট্রেন শুরু হলো সেই মুহূর্তে আমরা ট্রেনে করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলে আমরা পৌঁছে যাই চট্টগ্রামে। আমার নিজের চোখে দেখা, আমরা বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী সহ বিভিন্ন দ্বীপ অঞ্চল, বাজারখালী, সমস্ত জায়গায় আমরা ঘুরেছি। কোথাও মাছের ট্রলিতে করে, মাছের ট্রলারে করে আমরা সাগর পাড়ি দিয়েছি। কারণ আমাদের তখনকার সরকার তো কোনো সহযোগিতা করেই নাই, কিন্তু আমরা নিজেও ছুটে গেছি বিভিন্ন জায়গায় যে আমরা প্রাণ দেয়, এবং এমনকি লাশ নিজের চোখে আমার দেখা যে সেখানে মহিলাদের লাশ ভাসছে, ছোট্ট শিশুদের লাশ ভাসছে, গরু, ছাগল, শিশু, মা একসাথে পড়ে আছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে যে তখন এই ত্রাণ কাজ চালাই। সেসব পার্লামেন্ট ছিল, আমি ফিরে এসে পার্লামেন্টে যখন এই কথাটা তুললাম, তখন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার উঠে দাঁড়িয়ে বললেন যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে বলতে পারবেন? এই ছিল অবস্থা। এরকম একটা অবহেলার শিকার কিন্তু সবসময় বাংলাদেশের মানুষ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারি থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি, এবং আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ সেই সময় সবাই ছুটে গেছে বিভিন্ন অঞ্চল থেকে, আমরা তাদেরকে ত্রাণ দিয়েছি, পাশে দাঁড়িয়েছি, লাশগুলিকে সৎকার করার ব্যবস্থা করেছি। এবং সেই সময় যেখানে আমরা যখন কুতুবদিয়া যেদিন আমরা পৌঁছলাম, ওই দিনই কেবল সেনাবাহিনী পৌঁছেছে। আমাদের নৌবাহিনীর লোকেরা যেখানে যেখানে দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরও জাহাজ অনেক ধ্বংস হয়ে যায়, তার মধ্যেও তারা পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। কিন্তু সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা, সেই উদ্যোগটা তখন আমরা দেখিনি। এটা হলো বাস্তব কথা যে সেই সময় অবশ্যই এক সময় পার্লামেন্টে প্রায় স্বীকার করা যায় প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু যে দৃশ্য আমরা চোখে দেখে এসেছিলাম তাতে আরো বেশি মানুষই তখন মারা গেছে, তার কোনো হিসেব দেয়নি। যাই এভাবে প্রাকৃতিক দুর্যোগ সবসময় কিন্তু আমাদের মোকাবেলা করতে হয়েছে। আর 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, 97 সালে আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, সঙ্গে সঙ্গে আমরা পূর্বাভাস দিই, মানুষকে আমরা শেল্টারে নিয়ে আসার ব্যবস্থা নিই, এবং যাতে মানুষের ক্ষতি না হয়। কারণ তখন এত বেশি আমাদের সাইক্লোন শেল্টার সবকিছু সেভাবে তৈরি ছিল না। তারপরেও আমরা সেবার কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সারা রাত জেগে আমরা কাজ করি। আমার সেসব বিদেশে যাওয়ার কথা ছিল, আমি সেটা ক্যান্সেল করে দিয়ে থেকে এই 97 সালে, এবং নিজে সেখানে বসে আমাদের এই যে দুর্যোগকালীন সময় কি কি সমস্যা হচ্ছে সেগুলো আবার দেখে সেগুলোকে আবার আমরা রেসিপিটা যেটা আবার সেই সময়কার উপযোগী সেভাবে আমরা তৈরি করি। তারপর থেকে আমাদের একটা সবসময় প্রচেষ্টা যে কিভাবে আমরা যে কোনো দুর্যোগ, এরা খালি প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সেটাই না,
অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, কখনো বিল্ডিং ধসে পড়ে। আমরা সরকার আসার পর থেকে সব কিছুর জন্য আবার এই দুর্যোগ কিভাবে প্রশমন করা যায় এবং দুর্যোগ মোকাবেলা করা এবং দুর্যোগকালীন সময় মানুষের নিরাপত্তা দেওয়া, শুধু মানুষ পশু পাখি সকলেই নিরাপত্তার একটা ব্যবস্থা নেওয়া এবং সেই সাথে তাদের খাদ্য পানীয় ছোট বাচ্চাদের জন্য ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, সেগুলো যাতে করা যায় আমরা সেই ব্যবস্থা নিই। যে সমস্ত সাইক্লোন সেন্টারগুলি করা হয়েছিল সেগুলি রাস্তা তৈরি করা থেকে শুরু করে সেগুলি সংস্কার করা এবং এর পরবর্তীতে আমরা যে এখন থেকে যে সমস্ত সাইক্লোন শেল্টার করছি সেগুলি বহুমুখী এবং সেই বহুমুখী সাইক্লোন শেল্টারে যে পানির ব্যবস্থা থাকা, টয়লেটের ব্যবস্থা থাকা, পাশাপাশি যা সারা বছর পরে থাকবে না, হয় স্কুল অথবা স্বাস্থ্যকেন্দ্র অথবা কোনো অফিস হিসেবে ব্যবহার হবে, কিন্তু দুর্যোগের সময় সেটা মানুষের শেল্টারের জন্য ব্যবহার হবে। সেইভাবে তার প্ল্যান ডিজাইন আমরা করে দিই এবং সেভাবে আমরা কাজ করি। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সবসময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। আমি 96 সালে আসার পরে সমস্ত অ্যানালগ টেলিফোন আমরা ডিজিটাল টেলিফোনে রূপান্তর করি এবং মোবাইল টেলিফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আজকে আমাদের সুযোগ হয়ে গেছে যে আজকে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সতর্কবাণী দেওয়া যেতে পারে এবং দেওয়া হচ্ছে। সেই সাথে কমিউনিটি রেডিও ব্যবস্থা আমরা করে দিয়েছি। বিভিন্ন এলাকায় কিন্তু কমিউনিটি রেডিও, তার মাধ্যমে এই দুর্যোগের ঘোষণা বারবার দেওয়া হয়। আর প্রাইভেটের টেলিভিশন আমরা খুলে দিয়েছি, টেলিভিশন সমস্ত জায়গায় সেই তথ্য দিতে পারে। আমরা এভাবে ব্যবস্থা নিয়েছি। আর বর্তমানে যেমন ভূমিকম্প হলে বা অগ্নি নির্বাপকের জন্য যা যা দরকার, কারণ আমাদের দেশে কিন্তু অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা তেমন ছিলই না। বহুতল ভবনের নির্মাণের আমরা অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাটা তার প্ল্যান ডিজাইন অথবা যন্ত্রপাতি কিছুই ছিল না। অর্থাৎ 96 সালে আগে যারা ক্ষমতায় ছিল, 75 থেকে 96 এই পর্যন্ত যারা ক্ষমতায়, তারা এসব মানুষের কল্যাণে দিয়ে কোনো ফিরে তাকায়নি। এটা হলো বাস্তবতা। যা আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা সে ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস করা, তার জন্য কি কাজ করা, ব্যাপক হারে বৃক্ষরোপণ করা, আমাদের বিভিন্ন সবুজ বেষ্টনী উপকূলীয় অঞ্চলের সৃষ্টি করা, দ্বীপ অঞ্চলগুলির উন্নতি করা, বিভিন্ন প্রজেক্ট সেখানে পাস করা, যার ফলে এই অঞ্চলগুলি আরো উন্নত হবে, রাস্তাঘাট তৈরি করা এবং সেই সাথে মানুষকে সেই সময় সহযোগিতা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা এবং এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা একদিকে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, সতর্ক বার্তা পেতে পারে, সেই ব্যবস্থা দিচ্ছি। সেটা আমাদের আরো উন্নত করতে হবে এবং আমরা দ্বিতীয় স্যাটেলাইট যেটা করব সেটাকে আরো বেশি শক্তিশালী যাতে হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। আর সেই সাথে আমাদের নদী ভাঙা বা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য আলাদা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বন্যা আসলে পরে তাদেরকে যেন শেল্টার দেওয়া যায়, সেই জন্য সেটাও বহুমুখী বন্যার দুর্যোগের জন্য ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ সব ধরনের ঝুঁকি হ্রাস করা এবং দুর্যোগের সময় যে কোনো অবস্থা মোকাবেলা করা সেটা আমরা করছি। পাশাপাশি আমাদের প্রতিবন্ধীরা অটিস্টিক, তাদের নিরাপত্তাটার দিকে নজর রেখে আমরা সেভাবেই বিল্ডিংগুলি তৈরি করা বা যা আমরা করছি সেটা আমরা করে যাচ্ছি। মসজিদ কেল্লাগুলি উন্নত মানের করে সেখানে একদিকে যেমন মানুষও আশ্রয় নিতে পারবে, আবার গৃহপালিত পশু সেগুলো যেন আশ্রয় নিতে পারে তার ব্যবস্থাটাও রাখা হয়েছে। কারণ মানুষকে যখন আমরা তার বাড়ি থেকে সরাতে চাই, তার সবার আগে চিন্তা হয় তার সেই গৃহপালিত পশু বা পাখি সেগুলোর কি হবে। কাজে সেই দিকে চিন্তা করে আমরা তাদের সাইকোলজিটা চিন্তা করে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। মসজিদ কেল্লাগুলি পুরোনোগুলি সংস্কার করা হচ্ছে এবং নতুন আমরা নির্মাণ করে যাচ্ছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমরা কয়েকটি উদ্বোধন করেছি, আরো 50টা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে সারা বাংলাদেশে আমরা করে যাচ্ছি। যার ফলে আমি মনে করি যে দুর্যোগের সময় আসলে মানুষের জন্য ক্ষতি না হয়। কোনো সম্পদ চলে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু একটা জীবন চলে গেলে পাওয়া যায় না। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিয়েছি।
আমরা অতীতে দেখেছি কোথাও কোনো বাড়ি ঘর বা কোনো কিছু তৈরি করলে সেখানে একটা তাল গাছ লাগানো হতো, কিন্তু ধীরে ধীরে সেই প্রাকৃতিক উপায়ে এগুলি যে মোকাবেলা করা হতো এটা কিন্তু মানুষজন ভুলেই গিয়েছিল। যখন সেই সচেতনতা আসছে তারপর আমরা এখন সেই বজ্রপাতে মানুষের মৃত্যু যাতে না হয় তার দিকে দৃষ্টি দেওয়া, অর্থাৎ আদিমের ব্যবস্থা কীভাবে হতে পারে সেটা দেখা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, বজ্রপাত বা ভূমিধস অথবা ভূমিকম্প, অগ্নিকাণ্ড সব কিছুতেই মানুষকে রক্ষা করা, সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থাগুলি আমরা করে যাচ্ছি। সেমনি পাকা ঘর বা বন্যা অথবা দুর্যোগ মোকাবেলা সহনশীল ঘর আমরা তৈরি করে মানুষের জন্য দিচ্ছি। ইতিমধ্যে আমরা দুর্যোগ ঝুঁকি আসে গত কয়েক বছরে সারা দেশে 230টি বন্যা আশ্রয় কেন্দ্র, 320টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দিয়েছি। তাছাড়া 16টা জেলায় 83টি উপজেলায় 220টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং 247টি উপজেলায় 423টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। 64টি জেলায় আমরা 66টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। কারণ দুর্যোগকালীন সময় খাদ্য সামগ্রী মানুষের কাছে দ্রুত যাতে পৌঁছানো যায় তার জন্যই আমরা সেই পরিকল্পনা করে এই মানে ত্রাণ গুদামগুলি আমরা নির্মাণ করে তাদের মানুষের কাছে সহজের জন্য আমরা পৌঁছতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্র সীমায় আমাদের জাহাজ চলে, সেখানে যেন কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। কিছুটা আমরা করতে পারি, কিন্তু আমাদের যে বিশাল সমুদ্র সীমা সম্পর্কটা যাতে আমরা করতে পারি তার জন্য ব্যবস্থা আমরা নেব। আমি এখানে আসার কিছুক্ষণ আগেই আমি আমাদের চেয়ারম্যানের সাথে কথাও বলে এসেছি এবং বলছি তাকে সেভাবে পরিকল্পনা নিতে, এর জন্য যা টাকা পয়সা লাগে আমরা ব্যবস্থা করব, যেন আমাদের যারা মানে মৎস্যজীবীরা আছে বা যারা জাহাজ চলাচল করে তাদেরকে যেন, অর্থাৎ বঙ্গোপসাগরের যে অঞ্চল আমরা পেয়েছি সেই অঞ্চলের ভিতরে কোনো দুর্যোগের জন্য কাউকে পড়তে না হয়, সঙ্গে সঙ্গে যে তাদের কাছে আমরা সংবাদটা পরিবেশন করতে পারি সেই ব্যবস্থাটি স্যাটেলাইটের মাধ্যমে আমরা করব। আমার বার্তা পাওয়ার জন্য 1090 নম্বরে টোল ফ্রি সার্ভিস টেলিফোন চালু করা হয়েছে, সেখান থেকে যে কোনো দুর্যোগের তথ্য সবাই নিতে পারে। আর উপকূলীয় এলাকা মোকাবেলায় 12টি ইমার্জেন্সি পিক আপ ভ্যান, 6টা মোবাইল অ্যাম্বুলেন্স বোট, 4টি সি সার্চ অ্যান্ড রেস্কিউ বোট, 12টা স্মল মেইন রেস্কিউ বোট ও 30টি ট্রাক মাউন্টেড স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কতদূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। ইনশাল্লাহ এটা আমরা সতর্ক থাকবো, এই ঝুঁকি হ্রাস করতে পারবো। তো সবাইকে আমি এই আহ্বান জানাবো যে কোনো দুর্যোগে ঝুঁকি হ্রাসের জন্য সকলে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।